বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প রমেশচন্দ্র সেনের লেখা মুক্তির কাঁটা। রমেশচন্দ্র সেনের জন্ম 22 আগস্ট 1894 কলকাতায়। পিতা ক্ষীরোদচন্দ্র সেন এবং মাতা বরদাসুন্দরী সেন। রমেশচন্দ্র সেন ছিলেন একজন বাঙালি প্রগতিশীল লেখক ও আয়ুর্বেদিক পণ্ডিত। লব্ধপ্রতিষ্ঠ কবিরাজ হিসাবে যথেষ্ট খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেছিলেন। 1918 খ্রিস্টাব্দে মাদ্রাজে অনুষ্ঠিত নিখিল ভারত আয়ুর্বেদ সম্মেলনে সংস্কৃত ভাষায় বক্তৃতা দিয়ে বিদ্যানাধি উপাধিতে ভূষিত হন। চিকিৎসাশাস্ত্রের চেয়ে তার সাহিত্য চর্চায় বেশি আগ্রহ ছিল। তিনি বাংলা সাহিত্যে শুধু নিজের অবদান রাখেননি, তিনি তৈরি করে গেছেন বহু বাঙালি সাহিত্যিককে। কলকাতায় তার পিতার কয়েকজন ছাত্রদের সহযোগিতায় গড়ে তোলেন সাহিত্য সেবক সমিতি নামের এক সাহিত্য চক্রের। বহু প্রথিতযশা সাহিত্যিক এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছিলেন। তার সমিতিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কামিনী রায় প্রমুখেরা সেখানে তাদের রচনা পড়তেন। 1945 খ্রিস্টাব্দ হতে 1962 খ্রিস্টাব্দে তার মৃত্যুকাল অবধি তিনি নিয়মিত লিখে গেছেন। প্রচুর ছোটগল্প লিখেছেন, তবে বেশিরভাগই অগ্রন্থিত। গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে 12টি উপন্যাস ও 7টি গল্প গ্রন্থ। তৎকালীন প্রসিদ্ধ পত্রপত্রিকা বসুমতী, ভারতবর্ষ, যুগান্তর, দেশ, প্রভাতী ইত্যাদিতে কিছু প্রকাশিত হয়েছিল। 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত তার প্রথম রচিত উপন্যাস শতাব্দী বিশেষ প্রশংসিত হয়েছিল। তার অন্যান্য উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলি হল চক্রপাক, কুরপালা, কাজল, গৌরীগ্রাম, মালঙ্গীর কথা, পূব থেকে পশ্চিম, সাগ্নিক, নিঃসঙ্গ বিহঙ্গ, অপরাজেয়, পূর্বরাগ। রমেশচন্দ্র সেনের রচিত উল্লেখযোগ্য ছোটগল্প হল মৃত ও অমৃত, তারা তিনজন, সাদা ঘোড়া, রাজার জন্মদিন, রোমের চিতা ইত্যাদি। তার রচিত কিছু গল্প ইংরাজি, হিন্দি ও চেকোস্লোভাক প্রভৃতি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছিল। বাংলা সাহিত্যের অন্যতম স্থপতি রমেশচন্দ্র সেন 1962 খ্রিস্টাব্দের 1 জুন কলকাতায় পরলোক গমন করেন। শুরু হচ্ছে আজকের গল্প মুক্তির কাঁটা। আজ 30 বছর বংশী এই বাজারে বসিয়া জুতা সেলাই করিতেছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, সকল ঋতুতেই ওই একই বটগাছের তলায় সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকে। তার মাথার উপর ঝুলানো থাকে একটা ছাতা। ছাতাটা বটগাছের ডালের সঙ্গে বাঁধা, ছোট একখানা তালপাতার ছাউনি বলিলেও অন্যায় হয় না, আকারে সেটা এত বৃহৎ। ছাতাটা বৃদ্ধেরই মতো জীর্ণ, তার চালায় অনেকগুলি ছ্যাদা, কোনো জায়গায় পাতা পচিয়া ক্ষয় হইয়া গিয়াছে। বংশীর শরীর শীর্ণ, চামড়া শিথিল, চুলগুলি সব সাদা। চোখে সে এখন ভালো দেখিতে পায় না, কিন্তু 30 বছরের অভ্যাসের বশে প্রথমে সে চায় মানুষের পায়ের দিকে। ছেঁড়া জুতা দেখিলেই ক্ষীণকণ্ঠে বলে, সেলাই বুরুষ। কাতরভাবে মুখের দিকে চায়। কাজ জুটিলে তার ওষ্ঠপ্রান্তে ফুটিয়া ওঠে একটা ক্ষীণহাসি, বিফল হইলে বাহির হয় শুধু দীর্ঘ নিঃশ্বাস। জীবনে কোনো দিনই অভাব তার ঘোচে নাই, দারিদ্র্য যেন দুরারোগ্য, ক্রনিক ব্যাধির মতো তার জীবনের চিরসঙ্গী। তবু যা হোক এতদিন দুবেলা দুমুঠো জুটিয়াছে, কিন্তু এখন একেবারেই অচল। কাজ আগে যা ছিল এখন তার অর্ধেকও নাই, অথচ জিনিসপত্রের দাম ডবলেরও বেশি। জুতা সেলাই করিতেও কষ্ট হয়। অনেক সময় ছোট ছোট ছ্যাদাগুলি চোখে পড়ে না। শরীরে রক্ত ছিল, মনে বল ছিল, তাই এত দিন দারিদ্র্যের বোঝা বহন করিতে পারিয়াছে। বংশী ভাবিত সুদিন আসিবে, বিধাতা মুখ তুলিয়া চাহিবেন। কিন্তু ভাগ্যদেবতা এই সময় তার শেষ বন্ধনটুকুও ছিন্ন করিয়াছিলেন। কনাপন জোগাড় না হওয়ায় বংশী বিবাহ করিতে পারে নাই। একজন জ্ঞাতি ভাইয়ের অনাথ বিধবা কন্যাকে সে আশ্রয় দিয়াছিল, নিজের সন্তানের মতোই তাকে পালন করিয়াছিল। সেই মেয়েটি বংশীকে রাধিয়া দিত, তার সেবা করিত। আজ কদিন হইল কলেরায় তার মৃত্যু হইয়াছে। সেই হইতে বংশীর হাড়ি চড়ে নাই। রান্নার হাঙ্গামা আর ছাই ভালো লাগে না, তাই কদিন সে চিরাও ছাতু খাইয়াই কাটাইয়া দিয়াছে। ঘরে ঘটি, বাটি, ঘোড়া যা কিছু ছিল, একে একে সব বেচিয়া ফেলিয়াছে। এখন সম্বলের মধ্যে একটা ভাঙা কাঁসার খালা আর জুতা সেলাইয়ের পুরানো যন্ত্রগুলি। সেদিন সকাল হইতেই মন খারাপ, কাজ নাই, পয়সা নাই। গাছতলায় ঝিমাইয়া ঝিমাইয়া সময় আর কাটে না। কেবলই তার মনে হইতেছিল গরিবের জীবন একটা বিড়ম্বনা, একটা অভিশাপ। সকালে জমিদার নিশিবাবু ধমকাইয়া
গিয়াছেন, খাজনা না দিলে বংশীকে ভিটা হইতে উৎখাত করিয়া দিবেন। কুনু ফুজদার গালাগালি করিয়াছে, জুতো যদি নাই সারাতে পারবি তো কাজ নিস কেন? যোজচুরির আর জায়গা পাসনি। মাসখানেক আগে বংশী তার পালিতা কন্যার জন্য কুইনাইন মিক্সচার আনিয়াছিল। ডাক্তার আজ দামের তাগিদ দিয়াছে। বংশী অতিষ্ঠ হইয়া বাজার হইতে উঠিয়া গেল। বাড়ি যাইয়া সে রান্না চড়াইয়া দিয়াছিল। ভাত নামাইবার সময় হাঁড়িটা হাত হইতে পড়িয়া গেল। তাগাদা ধমক গালাগালিতেই তার মন তিক্ত হইয়া উঠিয়াছে। তার উপর মুখের গ্রাস হইতে বঞ্চিত হওয়ায় বংশী ভাবিল, এ জীবনে আর প্রয়োজন কি? বন্ধন তো কিছুই নাই। যত জ্বালা শুধু একটা পেটের জন্য। সে ঠিক করিল মরিয়া সকল জ্বালা জুড়াইবে। থালাখানা লইয়া বংশী যদু সাহার দোকানে গেল। থালা রাখিয়া যদু ৮ আনা পয়সা দিল। ৮ আনায় মোটে সিকিতোলা আফিং পাওয়া যায়। এক সিকি আফিং খাইয়া মানুষ মরে না। গলায় দড়ি দিতেও বংশীর ভয় করে। আরো অন্তত ৮ আনা চাই, তাহা হইলে আধভরি আফিং কিনিতে পারে। বংশী তার জাত ভাই ছেদিলালের কাছে যাইয়া ৮ আনায় জুতা সেলাইয়ের যন্ত্রপাতি সব বেচিয়া ফেলিল। বংশী দরজা বন্ধ করিয়া মাটির ভারে আফিং গুলিতেছিল। তার মনে পড়িতেছিল এই দীর্ঘ জীবনের বিফলতার কথা। ভাগ্য তার এতই খারাপ যে এক মুঠা ভাতের জন্য তাকে খাটিতে হয় ৩ জন চামারের সমান, অথচ তার নিপুণতা তাদের কারো চেয়ে কম নয়। খরিদ্দারের সঙ্গে বেশি দর দস্তুর করে না, একাগ্রতার সহিত নিজের কাজ করিয়া যায়। কিন্তু তার রক্ষগত শনি এ জীবনে তাকে একদিনও স্বস্তির নিঃশ্বাস ফেলিবার অবকাশ দেয় নাই। আজ সবচেয়ে তার বেশি রাগ হইল ঠাকুরের উপর, তিনি যদি দয়ারই আধার তবে গরিবের এত দুঃখ কেন? মাটির ভাঁড়টা মুখের কাছে তুলিয়া বংশী একবার বাহিরের দিকে চাহিল। আকাশে তখন গভীর নীলিমা, সমস্ত প্রকৃতির বুকে সূর্যের আলো জোয়ার গহনার মতো ঝিকমিক করিতেছে। সমস্ত জগৎটা যেন হাসিতেছে। বংশী ভাবিল দুঃখটা শুধু তার নিজের। তার দুঃখে আকাশ, আলো, গাছপালা, লতাপাতা এদের কিছু আসে যায় না। ভাঁড়ের দুধটা সব কালো হইয়া গিয়াছে। দুধের দিকে চাহিয়া বংশী বলিয়া উঠিল, আজ সব জ্বালা জুড়াবে। চিরপরিচিতের সঙ্গে ভাবি বিচ্ছেদের দুঃখে নিজের অজান্তেই তার চোখ ছল ছল করিয়া উঠিল। সে ভাঁড়টা হাতে তুলিয়া লইল। এমন সময় বাহির হইতে গ্রামের মাতব্বর আশু দাস মশাই ডাকিয়া বলিলেন, শাসি শহরে যেতে হবে। তাড়াতাড়ি জুতোটা সেলাই করে দে, ৮ আনা পাবি। আশুবাবুর ডাক শুনিয়া বংশীর হাত কাঁপিয়া উঠিল, মাথাটা ঘুরিয়া গেল। ৮ আনা! এক জোড়া জুতা সেলাইয়ের জন্য ৮ আনা! সে মাটির ভাঁড়টা মেজেও রাখিয়া দরজা খুলিয়া বাহিরে আসিল। তারপর হাসি মুখে বলিল, একটু দাঁড়াও বাবু, যত্তর নিয়ে আসছি। ছেদির কাছে গিয়া বংশী বলিল, তোকে 4টে পয়সা দিচ্ছি বাবা, যন্তরগুলো আমায় দে। বড় জরুরি কাজ। ছেদি বলিল, তুমি না বললে কাশি যাবে। বংশী বলিল, তা বটে, কিন্তু রোজগার করে খেতে হবে তো। ফিরিয়া আসিয়া সে আবার জুতা সেলাই করিতে বসিয়া গেল। আপনারা শুনছিলেন মুক্তির কাঁটা। রচনা রমেশচন্দ্র সেন। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।